শোনো বৌমা, আমি তোমার শাশুড়ি। আমি কখনোই তোমাকে বলবো না যে আমাকে মায়ের মতোই ভাববে। শাশুড়ি মায়ের আচমকা এই ধরনের তির্যক কথায় শ্বশুরবাড়িতে মাত্র পদার্পণ করা নববধূ নাদিয়া খানিকটা ভরকে যায়। সে জানে এই যুগে শাশুড়িরা কখনোই মা হতে পারে না, বড়জোর নাটক করে। তেমনি বৌমারাও কখনো মেয়ে হয়ে উঠতে পারে না। কিন্তু তাই বলে ভরা মজলিসে ভদ্রমহিলা এ ধরনের কথা বলবে তা নাদিয়ার কল্পনার বাইরে ছিল। মোটামুটি সকল আনুষ্ঠানিকতা শেষ হলে নাদিয়ার ননদ রিপা ঘরে নক করল। ভাবি, আসবো? এসো এসো। নাদিয়া খানিকটা অপ্রস্তুত অবস্থায় খাটে বসে আছে। তুমি কিছু মনে করো না, মা একটু এভাবেই কথা বলে। নাদিয়া অনেক কিছুই মনে করেছে। সে স্বাধীনচেতা মেয়ে, কিন্তু মুখের ওপর এভাবে বলা যায় না। তাই কষ্ট করে একটু হাসল। এখন ওঠো, এসব ভারী জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে রিল্যাক্স করো, তারপর কিছু খেয়ে নাও। বাবা, সারাদিন এসব জবরজং জিনিসপত্র পরে মুখে রং মেখে রাখা, আমি এইভাবে বিয়ে করব না, পালিয়ে বিয়ে করব। এই ঝামেলা আমি নিতে পারবো না। শাশুড়ি মায়ের কথা অপছন্দ হলেও রিপাকে নাদিয়ার ভীষণ পছন্দ হলো। বাথরুম থেকে বের হয়ে নাদিয়া দেখে তার স্বামী সাগর খাটের ওপর বসে আছে। এসো নাদিয়া, খেতে বসি, খুব খিদে লেগেছে। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। দুপুরে তোমাদের বাড়িতে ভালো খাবার দাবার দিল, লজ্জায় কেন যেন খেতে পারিনি। তোমার আবার লজ্জা আছে নাকি? কই, 5 বছরের সম্পর্কে তো দেখিনি। আরে মিথ্যে বলবো কেন? তুমি অলরেডি মিথ্যে বলে ফেলেছো সাগর। কখন মিথ্যে বললাম? এই যে আমাদের মধ্যে 5 বছরের সম্পর্ক, কিন্তু তুমি ঘটনাটা এমনভাবে সাজালে যেন আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। ঘটক এলো, ছবি দেখলো, তোমরা আমাকে দেখতে এলে, পছন্দ করে আংটি পরানো হলো। আরে নাদিয়া, আসলে মা এসব লাভ ম্যারেজ পছন্দ করে না। আর অন্যদিকে আমার তোমাকে চাই। তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারি না, তাই এসব করেছি। আচ্ছা, মিথ্যে বলেছি মানলাম, কিন্তু তোমাকে পাওয়ার জন্যই তো এসব। এবার খাবেন তো মহারানী? আসছি, আমারও খিদে লেগেছে। নাদিয়া খানিকটা মুখ ভেঙচে বলল। নাদিয়া বরাবরই ঘুম কাতুরে। সে অবশ্যই অ্যালার্ম সেট করে রেখেছে সকাল 7টায়, কিন্তু কোন দিক দিয়ে যে অ্যালার্ম বেজে গেল কে জানে। ঘুম থেকে উঠে দেখে প্রায় 9টার কাছাকাছি। কি বৃষ্টি, কি বৃষ্টি! এখন কি হবে? কাল রাতে ভদ্রমহিলার যে রূপও দেখেছে তাতে তো মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবেন। নাদিয়া কোনো রকম হাঁচড়ে পাছড়ে তৈরি হয়ে নিচে এলো। এসে দেখে রিপা কলেজে চলে গেছে, আর বাবা ভার্সিটিতে। উনি একজন অধ্যাপক। সাগরকে কোথাও দেখতে পেল না। কাজের মেয়েটি রান্নাঘরে কি যেন করছে। নাদিয়ার কেমন একটা অস্বস্তি অনুভব হতে লাগলো। সে পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কাজের মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, কি নাম তোমার? আমার নাম সবিতা। ভাবি, আমি 7 বছর ধরে এখানে কাজ করতেছি। মা কোথায় জানো? সবিতা কথা শেষ করার আগেই সাজেদা বেগম মানে নাদিয়ার শাশুড়ি বের হয়ে আসলেন। উঠে গেছো তুমি? নাদিয়া মাটির দিকে তাকিয়ে বেশ অস্বস্তি নিয়ে মাথা নাড়ল। গুরুজনদের সাথে কথা বলার সময় মাথা নেড়ে উত্তর দিতে হয় না, এটাও কি জানো না? সরি মা। আচ্ছা হয়েছে, যাও খাবার টেবিলে যাও, নিশ্চয়ই খুব খিদে লেগেছে। নাদিয়া খাবার টেবিলে গিয়ে দেখে পরোটা, আলু ভাজা আর মাংস। খেয়ে আমার রুমে একটু এসো। এই সবিতা, বৌমার খাবার পরে চা বা কফি যেটা চায় সেটা বানিয়ে দিবি। খাওয়া শেষে নাদিয়া নিজেই 2 কাপ চা বানিয়ে শাশুড়ির ঘরে গেল। এ সময় আবার আমার জন্য চা নিয়ে এলে কেন? আমি বানিয়েছি মা, আসুন না একসাথে খাই। বসো, তোমাকে কিছু ছবি দেখাই। আসলে বিয়েটা এত হুটহাট হয়ে গেল যে আত্মীয় স্বজন কারোর সাথে তেমনভাবে তোমার দেখা সাক্ষাৎ হয়নি। আর যেহেতু রিসেপশনটাও হচ্ছে না, তাই পরে অনেক আত্মীয় স্বজনকে তুমি চিনতে পারবে না। তারা একান ওকান করে অহংকারী বউ বলে বদনাম রটাবে। কিছুদিন পর রাতের বেলা চুল আঁচড়াতে আঁচড়াতে নাদিয়া সাগরকে বলল, সাগর, আমার তো ছুটি শেষ,
আগামী রোববার থেকে অফিস করতে হবে। হ্যাঁ করবে, কে মানা করেছে? মা আবার কিছু বলবে না তো? মা আবার কি বলবে? অদ্ভুত কথাবার্তা। তোমাকে দেখেই তো এনেছে যে তুমি চাকরিজীবী। শনিবার ডিনারে নাদিয়া খানিকটা আমতা আমতা করে আগামীকাল তার অফিস যাওয়ার ব্যাপারটা বলল। শোনো বৌমা, মেয়েদের চাকরি করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু আমাদের যুগ তো শেষ, এখন তোমাদের যুগ শুরু। ছেলে মেয়ে সবাই একসাথে কাজ করছে। তোমার ইচ্ছে হলে অবশ্যই চাকরি করবে, সমস্যা নেই, কারণ তোমাকে দেখেই এনেছি, না হলে শর্ত দিয়ে দিতাম। সে যাই হোক, খাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ো। এখান থেকে কিন্তু তোমার অফিস বেশ দূরে। বাপের বাড়ি থেকে যে 15 মিনিটে পৌঁছতে, এখান থেকে পৌঁছতে 2 ঘন্টার বেশি লেগে যাবে। ঢাকা শহরে জ্যামের যা অবস্থা। নাদিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। কেটে গেছে বেশ কিছুদিন। সাগরের অনেক আত্মীয় স্বজনের সাথে নাদিয়ার পরিচয় হয়েছে। কথায় কথায় নাদিয়া জানতে পারল তার দাদি শাশুড়ি এখনো বেঁচে আছে এবং থাকেন ওনার মেয়ের বাসায়। এই বাড়ির ধারে কাছে নাকি উনি আসেন না। মা ছাড়া বাকি সবাই ওনাকে মাঝে মাঝে গিয়ে দেখে আসে, আর বাবা প্রতি মাসে একটা অ্যামাউন্ট ওনার বোনের কাছে পাঠিয়ে দেন। নাদিয়ার মনে এতদিন শাশুড়ির সম্পর্কে একটা সংশয় ছিল, উনি ভালো নাকি খারাপ তা নিয়ে, কিন্তু এবার মনে হয় খারাপের পাল্লাটাই বেশি। তা না হলে নিজের শাশুড়িকে কেন ননদের বাসায় রাখবেন? এমনকি দাদি শাশুড়ির এই বাড়িতে আসা পর্যন্ত অ্যালাউড না। কি অদ্ভুত! ছুটির দিন সবাই খাওয়া দাওয়া করছে। সপ্তাহে এই একটি দিনই সবাই ফ্রি থাকে। খেতে খেতে নাদিয়া সাগরকে উদ্দেশ্য করে বলল, সাগর, এখান থেকে আমার অফিস বেশ দূরে, তাই ভাবছি কাছাকাছি কোনো একটা জায়গায় আলাদা বাড়ি নেব। সাগর থ মেরে ওর দিকে তাকিয়ে আছে, একবার বাবা মায়ের দিকে তাকিয়ে অবস্থা বোঝার চেষ্টা করলো। কি হয়েছে বৌমা, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে? বাবা বলে উঠলেন, না তো বাবা, ওই যে বললাম যাওয়া আসাটা একটু সমস্যা। তুমি চাইলে আমার গাড়িটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, এই জ্যাম দূষণ এগুলো নিয়েই আমাদেরকে থাকতে হবে। তার মানে এই না যে আলাদা হয়ে যেতে হবে। তাই নাকি বাবা? আমাকে এতগুলো কথা বলতে পারছেন, অথচ নিজের স্ত্রীকে বলতে পারেননি। তুমি কি বলছো মা? আপনার মা কেন আলাদা থাকেন? আপনার স্ত্রী যদি আপনার মায়ের সাথে একসাথে থাকতে না পারেন, তাহলে আমি কেন আমার শাশুড়ির সাথে একসাথে থাকব? আমারও আলাদা সংসার চাই। ভাবি, এবার কিন্তু তুমি বেশি বেশি বলছো। রিপা খানিকটা রুক্ষ স্বরে বলে, রিপা, তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, এর মাঝখানে তুমি এসো না। মিসেস সাজেদা এতক্ষণ চুপচাপ খেয়ে যাচ্ছিলেন। এবার প্রায় বাজখাই গলায় উনি বললেন, ঠিক আছে ঠিক আছে, হয় তুমি আলাদা হয়ে যাও, আর না হয় কিছুদিন তোমার দাদি শাশুড়িকে এখানে এনে রাখো। কিছুদিন না মা, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওনার ছেলের সাথেই থাকবেন। তাহলে আমিও এই বাড়ি ছাড়ব না, আর আপনার ছেলেও আপনার থেকে দূরে যাবে না। সাজেদা বেগম সায় দিলেন, কিন্তু কিছু না খেয়েই উঠে চলে গেলেন। নাদিয়া আর সাগর মিলে দাদিকে আনতে গেল। দাদির মুখে হাসি, সেই হাসির তুলনা হয় না, যেন অনেক দিন পর নিজের ঘরে ফিরছেন। নাদিয়ার মনটাও ভরে গেল। সেই রাতে সাজেদা বেগম ভাত খেলেন না। বৃদ্ধা দাদি ডিনার টেবিলে অনেক দিন পর যেন ছেলের থালায় এটা ওটা তুলে দিয়ে পরম তৃপ্তি করে খাচ্ছিলেন, কিন্তু বাবার মুখেও তেমন একটা হাসি নেই। আসলে উনি বোধহয় ওনার স্ত্রীকে ভয় পাচ্ছেন। পরদিন সরাসরি ছুটির দিন হওয়াতে নাদিয়া অভ্যাস মতো দেরি করে ঘুম থেকে উঠল। এই বাড়িতে আসার পর এই নিয়ে তার কোনো ঝামেলা হয়নি। কি ব্যাপার বউ, এইটা তোমার ওঠার সময় হইল? হ্যাঁ, রুক্ষ স্বরে দাদি জিজ্ঞেস করলেন। আজ তো সবার ছুটি দাদি, তাই একটু ঘুমিয়ে নিলাম। তুমি না বাড়ির বউ, সকালে উঠে নাস্তা পানি তো দেখি কিছুই বানাও না। অবশ্য যেমন শাশুড়ি তেমন তার বউ। নাদিয়ার মেজাজটা খারাপ হয়ে গেল। সে চলেই যাচ্ছিল, এমন সময় বৃদ্ধা আবার ডাক দিল, এটা কি পোশাক পরছো তুমি? এ
পোশাক কোনো বাড়ির বউ পরে? বাড়ির বউ পরবে শাড়ি। দুঃখিত দাদি, আমি বাড়িতে সারাদিন শাড়ি পরে থাকতে পারবো না। কোনো অনুষ্ঠান বা অন্য কিছু হলে বড়জোর শাড়ি পরা যেতে পারে। নাদিয়া একটু উচ্চস্বরে বলল। অসভ্যের মতো আমার সাথে কথা বলবে না। শিক্ষা দীক্ষা তো বাপের বাড়ির থেকে কিছুই পাওনি, শাশুড়িও শেখায়নি কিছু। উনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, নাদিয়া ওনার সামনে থেকে চলে গেল। তার অসম্ভব রকম বিরক্তি লাগছে। নিজের রুমে যাওয়ার পথে নাদিয়া দেখল সাজেদা বেগম চুপ করে তার দিকে তাকিয়ে আছে। পরদিন অফিস থেকে ফিরতে তার একটু বেশি দেরি হয়ে যায়। অফিসের চাপ বেশি ছিল, তাছাড়া জ্যামে বসে থাকতে হয়েছে। সব মিলিয়ে রাত 8:30 বেজে গেল। বাড়ি ফিরে নাদিয়া দেখে গোল মিটিংয়ের মতো সবাই বসে আছে। সে অনেককে অপ্রস্তুত বোধ করল। কেউ কিছু বলল না, শুধু খেকিয়ে দাদি শাশুড়ি বলে উঠলেন, এই বউ আনছো তুমি সাজেদা? রাত বিরাতে যেই বউ বাড়ি ফিরে আসে, মেয়েদের আবার চাকরি বাকরি কিসের? হ্যাঁ, কোন ছেলের সাথে ঢলাঢলি করে আসছে? না হলে বাড়ির বউ আবার এত রাতে বাইরে থাকে? আপনি চুপ করুন, অনেক কথা বলে ফেলেছেন। ভদ্রতা শেখেননি? নাদিয়া গলা উঁচু করে বলল। এই মেয়ে, এই তুমি আমাকে চুপ করতে শেখাও? ঠাস করে একটা থাপ্পড় মারলে তারপর বুঝবে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। আসুন তো, মারুন দেখে আমার গালে একটা থাপ্পড়, তারপর 14 শিকের ভেতরে ঢুকাবো। ফাজলামো পেয়েছেন, অসভ্য মহিলা। সাগর, তোমার ওই ফুপুকে ফোন করো, এখনই এসে যেন এনাকে নিয়ে যায়। এখন মানে এখন। মা, আপনি ওখানে বসে কি করছেন? আমি ভুল করেছি, আমাকে একটা থাপ্পড় দিন, আমার উপর রাগ ছাড়ুন। আপনি বসে আছেন কেন? বলতে বলতে নাদিয়া প্রায় কেঁদে ফেলল। রাত 10:30টায় অনেক অভিশাপ দিয়ে দাদি শাশুড়ি বাড়ি থেকে পোটলা পুটলি নিয়ে বিদায় হলেন। নাদিয়া তখন তার শাশুড়ির ঘরে। মা, তুমি আমায় কিছু বলবে না? আমি যে ভুল করেছিলাম, কথা বলবে না আমার সাথে? আমার তো মা নেই। তুমি বলেছ শাশুড়ি কখনো মা হতে পারে না, কিন্তু চেষ্টা তো করতে পারে, তাই না মা? আমি না হয় মেয়ে হওয়ার চেষ্টা করে গেলাম, তুমি একদিন আমার মা হয়ে উঠবে। মা গো, তখন তোমায় কিছু আমি বলিনি। যদি বলতাম তাহলে তোমার কাছে আমি খারাপ শাশুড়ি হয়ে উঠতাম। বিয়ের পরপর মেয়েদের মনে এমনিতেই অনেক আশঙ্কা থাকে। নিজের বাড়ি ছেড়ে আসা, সম্পূর্ণ একটা নতুন পরিবারে অ্যাডজাস্ট করে নেওয়া সহ আরও অনেক কিছু। তিনি দুদিনেই তোমার কাছে অসহ্য হয়ে উঠেছে। আর জানো, ওনার সাথে আমি কাটিয়েছি জীবনের 4টা বছর। আমার কোনো কিছুই ওনার পছন্দ ছিল না। আমার গায়ের রং চাপা। আমার বাবা বাড়ি থেকে যৌতুক দেয়নি। আমি শহরের মেয়ে, গ্রামের কাজকর্ম তেমন কিছুই জানতাম না। সারাক্ষণ আমাকে কথা শোনাতেন, আতঙ্কে থাকতাম। অনেক অনেক দিন খেতেও পেতাম না। খাওয়ার কমতি ছিল না, কিন্তু হয়তো অতিথিরা চলে এসেছে, পরে আর রান্না করার পারমিশন ছিল না। আমার ভাগের খাবারটা অতিথিদের খাইয়ে দিতেন। সাগরের বয়স তখন 1 মাস। তখন জানি না কেন আমার মেজাজ এমনিতেই খারাপ থাকতো। পরে অবশ্য ডাক্তার এক বান্ধবীর সাথে কনসাল্ট করে জেনেছিলাম এটাকে নাকি পোস্টপার্টাম ডিপ্রেশন বলে। এই সময় এই মহিলার তীর্যক কথাগুলো আমি নিতে পারতাম না। মুখে মুখে তর্ক করতাম। একদিন উনি আমার গায়ে হাত তুললেন, প্রচণ্ড মারধর করলেন। আমিও রাগের মাথায় খুব খারাপ একটা কাজ করে ফেললাম। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম ওনার গালে। তোমার শ্বশুর যখন ফিরে এলো, আমার তখন রক্তাক্ত অবস্থা। সাগর তখন খিদার যন্ত্রণায় কাঁদছে। এর মধ্যে ওনার মায়ের মরা কান্না হয়, এই বউকে ছাড়তে হবে, নয়তো উনি গলায় দড়ি দেবেন। তোমার শ্বশুর উপায় না পেয়ে আমাকে আর সাগরকে আমার বাপের বাড়িতে রেখে এলেন। তারপর 7 মাস একা ছিলাম সাগরকে নিয়ে। তোমার শ্বশুর কোনো খোঁজ খবর নেননি। তখন তার ফোনের যুগ ছিল না। বুঝতাম মানুষটা নিজেও ভুক্তভোগী। সে না পারছে নিজের মাকে ছাড়তে, না পারছে বউকে। যদি আমাকে ছাড়ারই হতো, এতদিনে ডিভোর্স দিয়ে দিত। আমার ভাই আমাকে সাহস দিলেন।
বললেন, এভাবে জীবন চলে না, আমি যেন তোমার শ্বশুরকে ডিভোর্স নোটিশ পাঠাই। আমি খুব ভয় পেয়ে গেলাম। ভাই আমাকে বলল, প্রথমবার ডিভোর্স নোটিশ পাঠালে ডিভোর্স হয়ে যায় না। যদি তোর স্বামী তোকে সত্যিকারের অর্থেই ভালোবাসে, তাহলে তোকে হারানোর ভয়ে অবশ্যই ছুটে আসবে। আর যদি না ভালোবাসে, তাহলে এই সম্পর্কে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। আমি তার কথা মতোই কাজ করলাম এবং ফল পেলাম। ডিভোর্স নোটিশ পাওয়ার পরের দিনই তোমার শ্বশুর আমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করলো, একেবারে পায়ে পড়ে গেল। মানুষটাকে দেখে মায়া হচ্ছিল, একই সাথে রাগও হচ্ছিল। খুব ঝাঁঝিয়ে উঠে বলেছিলাম, তোমার মা তো গলায় দড়ি দেবে। তিনিও খুব শক্তভাবে বললেন, আমি ভুল করেছি সাজেদা, মায়েদের সমস্ত অন্যায় আবদার মেনে নিতে নেই। যদি পারো তোমার এই অধম স্বামীকে ক্ষমা করো, তোমার ছেলের অক্ষম বাবাকে ক্ষমা করো। তুমি জানতেও পারোনি, এই 7 মাস আমি রাতে ঠিকমতো ঘুমোতে পর্যন্ত পারিনি, কিন্তু তোমাদের কাছেও আসতে পারিনি। মায়ের ওই একটি কথাই আমাকে সরিয়ে রেখেছিল। কিন্তু যখন তোমার বিচ্ছেদে চিঠি পেলাম, আমার সমস্ত জীবন ওলটপালট হয়ে গেল। মনে হলো আমার জীবনটাই ব্যর্থ। কখনো তোমাকে বলা হয়নি আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাদের নিয়ে আলাদা সংসার করব। হ্যাঁ, মায়ের দায়িত্ব পালন করব, তাকে টাকা পয়সা দিয়ে দেব। তিনি যদি ভালো মানুষ হতেন, তাহলে এই ধরনের কথা কখনোই বলতেন না। অন্তত ছেলের সুখের কথা চিন্তা করতেন। আমার কষ্টগুলো দেখেছেন, কিন্তু তারপরে উনি কখনো নিজের জেদ ছাড়েননি। নাদিয়া মন দিয়ে শাশুড়ির কথা শুনছিল, তার চোখ ছলছল হয়ে যায়। তারপর তোমার শ্বশুর আমাকে নিয়ে ছোট্ট সংসার গড়ে তোলে। বছর 4 পরে রিপার জন্ম হয়। তোমার আর কিছু বলতে হবে না মা, এখন আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। নাদিয়া তার শাশুড়ির কোলের ওপর শুয়ে পড়ল মাথা রেখে। বিয়ের আগে প্রেম ভালোবাসার কথা আমার একদম পছন্দ না, কিন্তু তাই বলে কি আমি তোমাদের ভালোবাসাকে মেনে নিইনি? ছেলের সুখের জন্য প্রকৃত মা সব কিছুই করে, কিন্তু উনি কিছুই করেননি। কি করে ওনাকে ক্ষমা করব বলো তো? মা, তুমি জানতে আমাদের কথা? মায়েদের চোখ ফাঁকি দেওয়া খুব কঠিন রে মা। থাক, আর গোয়েন্দা মা লাগবে না, কিন্তু তুমি আমার যেমন শাশুড়ি আছো, তেমনই শাশুড়ি মা থাকো, যেন আমি গর্ব করে বলতে পারি আমার শাশুড়ি মা বেস্ট। সাজেদা বেগমের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নাদিয়ার কপালে।